সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এক জায়গায় না এলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে 6টি প্রস্তাব দেওয়া হয়েছিল। উপস্থিত 30টি রাজনৈতিক দল যদি একটি প্রস্তাব দেয় তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রস্তাব উপস্থাপন করা হবে। চলতি মাসের 15 তারিখের মধ্যে জুলাই সনদে সইয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এবং রাজনৈতিক দলগুলোর, সেখান থেকে বিবেচনায় আপনারা সকলে উপস্থিত আছেন। আপনাদের মধ্যে ঐক্যমত্য, আপনাদের মধ্যে যদি এক ধরনের একমত হওয়ার জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। খুব শিগগিরই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই কথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে কথা জানান ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। রোহিঙ্গাদের মানবাধিকার বিপর্যয় সামাল দেয়া বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার সমস্যার কার্যকর সমাধান করবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থানের জন্য গোয়েন লুইসকে ধন্যবাদ জানিয়েছে তার দল। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আমির খসরু। চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। And the very important moment now in the lead up to the elections in February, as the UN we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন। তবে যারা টালবাহানা করে এই নির্বাচন ঠেকাতে চেষ্টা করছে তারা দেশের গণতন্ত্রের শত্রু, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার তথাকথিত ভোটের নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। একই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে ততই সংকট বাড়বে। ভোটের নামে, তামাশার নামে, তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়িয়েছিল, তারা হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বিপজ্জনক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। এই দেশকে বাঁচাতে হলে, এই দেশকে ভারতীয় হায়নাদের খপ্পর থেকে আবার রক্ষা করতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই।
আওয়ামী লীগ আমলে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নয়তো ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারত না। রোববার দুপুরে গুলশানে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত সরকার মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভারের মতো গল্প শোনালেও বিদ্যালয় এবং শিক্ষাগত অবকাঠামোর দিকে মনোযোগ দেয়নি, যে কারণে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা যায়নি এবং ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয়ই ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ফ্যাসিস্টের দোসরও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার একই সূত্রে কথা। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর এবং পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় তুলকালাম হয়েছে, মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ সকালে তিনি কথা বলেন। এদিকে জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও আরও 3টি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয়। অন্যদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এদিন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আব্দুল্লাহিল কাফি সহ 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগ নেতা সদরউদ্দিন খান, আসগর আলী, আতাউর রহমান আতা সহ মোট 4 জনের বিরুদ্ধে একটি নতুন ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে। আদালত আগামীকালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছে। কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। দর্শক, এবারে জেডএসআরএম নির্বাচনের পথে প্রার্থীর ব্যক্তিত্ব কিংবা দলীয় প্রভাব ফ্যাক্টর হতে পারে এবার রাজশাহী 2 আসনের নির্বাচনে। শিল্প কারখানা ও কর্মসংস্থান এবারও দাবি ভোটারদের। ভোটের লড়াইয়ে রাজশাহীতে বিএনপির সম্ভাব্য 2 জন প্রার্থীকে চ্যালেঞ্জ দিচ্ছে জামায়াত এনসিপির প্রার্থীরাও। মতিউর মুর্তজার তথ্য এবং ছবিতে দেখুন বিস্তারিত। নবাবী আমলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাজশাহী। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে প্রথম নির্বাচন। তাই শহুরে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ক্ষোভ। শিল্পায়ন এবং কর্মসংস্থান এবারও রাজশাহী সদরের ভোটারদের প্রধান দাবি। ভোটারদের কাছে টানতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রায় ডজন খানেক প্রার্থী। বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় আলোচনায় এবারও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
পাশাপাশি মহানগর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাও আছেন সম্ভাব্য তালিকায়। যেখানে একটা টেক্সটাইল ছিল বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে, এগুলো আবার আমি এগুলো চালু করার ব্যবস্থা করে যদি আমি নির্বাচিত হই। ঘরে বসে নেই রাজপথের আরেক শক্তি জামাতে ইসলামী। দলটির সম্ভাব্য প্রার্থী মহানগরের নায়েবে আমির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। আর এনসিপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলী। সাথে ভোটের লড়াইয়ে আসতে পারেন ইসলামী আন্দোলনের সহসভাপতি ফয়সাল হোসেন মনিও। আমরা চাই যেখানে এই জাতীয় জটিল, কঠিন এবং দুরারোগ্য চিকিৎসার জন্য আরো ভালো ব্যবস্থা যেন গড়ে ওঠে। বেসিক্যালি পর্যটন নগরীর যে এক্সপেকটেশনগুলো আছে সেগুলো দিয়ে যদি তৈরি করা হয় তো রাজশাহীতে পর্যটন নগরী খুব ভালোভাবেই গড়ে উঠবে। ভোটাররা বলছেন প্রার্থীর কথার ফুলঝুরিতে নয়, জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশে তারা চান শিল্প কারখানা ও কর্মসংস্থান। রাজশাহী শহরকে অনেক উন্নত করবে, কর্মসংস্থান ব্যবস্থা করবে। যারা আসলে দেশে অশান্তি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য তারা নির্ভর প্রার্থী দেয়। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন প্রার্থীর ব্যক্তিত্ব এবং প্রতিশ্রুতি পূরণের সক্ষমতা ও দলীয় প্রভাবের উপরই এবার নির্ধারিত হবে ভোটের ফলাফল। কেন্দ্রীয় কমিটি ভালো তার যাচাই বাছাই করে যদি প্রার্থী দেয় তাহলে কিন্তু অবশ্যই এলাকার উন্নয়ন হবে। প্রার্থী কি হবে এটা তো একটা ফ্যাক্টর। এইটা যদি সবগুলোকে মাইনাস করি, সবচেয়ে জুনিয়র একজনকে দেয়, বাকি 3 জন বা 4 জন তাকে কি করবে, রক্ষা করার চেষ্টা করবে, তখন তারা মনে করবে যে তারা ডিএভালুয়েটেড, তাদের মূল্যায়ন হচ্ছে না সঠিকভাবে। আগামী জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী জয়লাভ করে রাজশাহীর মানুষের ভাগ্য পরিবর্তনে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্য প্রসঙ্গ, শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর জীবনে সেই আলো যা সঠিক দিক নির্দেশনা দিয়ে উন্নত জীবনের পথ দেখায়। শিক্ষকরা শুধু শিক্ষাই দেন না, ঘটান নৈতিক ও মানসিক বিকাশ। শিক্ষার গুণগত মান নিশ্চিতে অসামঞ্জস্য দূর করে একটি পরিকল্পিত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান শিক্ষকদের। আজ বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা হলেন শিক্ষার মেরুদণ্ড। তাই শিক্ষকরা সমস্যায় থাকলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা কঠিন। শিক্ষকদেরও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান SM ইমরান হোসেন। শিক্ষকদেরও এইখানটাতে চিন্তা করতে হবে, শিক্ষার্থীদেরকেও চিন্তা করতে হবে। বিশেষ করে প্রাইমারি স্কুল এবং স্কুলের এই জায়গায় বেতন কাঠামো নিয়ে সরকারের কাজ করা উচিত, এবং লুক্রেটিভ প্যাকেজ যদি এখানে না দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা আর আসবে না, না আসলে কিন্তু আপনার জাতি গঠন হবে না। শিক্ষা ব্যবস্থার গুণগত উৎকর্ষ নির্ভর করে শিক্ষকের মানবিক দিক, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার উপর। মেধাবী ও দক্ষ শিক্ষকরাই রাষ্ট্রের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলে মনে করেন রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া। শিক্ষক দিবস উপলক্ষে সরকার একটি সুপরিকল্পিত ঘোষণা আমাদেরকে দান করবেন, যেটার মাধ্যমে আগামীতে বিশ্ব শিক্ষক দিবস আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শ্রেণীকক্ষ বা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শুধু অন্তর্ভুক্ত করলে হবে না, সামাজিকভাবে এই পেশাটাকে একটি আত্মমর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে সমাজের শিক্ষকদের সম্মান বৃদ্ধি ও আরও মূল্যায়ন হওয়া দরকার বলে মনে করেন এই প্রধান শিক্ষিকা। এ বিষয়ে শিক্ষকদের অবস্থান সুদৃঢ় হবে সেই প্রত্যাশা তার। আমরা সমাজে আরেকটু সম্মান পাই, আমাদের নিজেদের জায়গাগুলো আরো সুদৃঢ় হোক। শিক্ষিত ও উন্নত জাতি গঠনে বৈষম্য রোধের দাবি শিক্ষকদের। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না, বিশেষ করে বেসরকারি পর্যায়ে যারা শিক্ষকতা করেন। আর জ্ঞান, তারপর নৈতিকতা এবং কর্মপ্রচেষ্টার মাধ্যমে একটি জাতিকে গড়ে তোলে। শিক্ষকরা বলছেন দেশে সুশিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ ও পরবর্তী ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নিশ্চিত হবে আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24।
সচিবালয় সহ সারা দেশে পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে রোববার থেকে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এই নজরদারি চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। এরপর 1 জানুয়ারি থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ সব ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ থাকবে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। আমরা সচিবালয়টা দিয়ে সরকারি অফিসগুলো যেন একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে আসে সেই যাত্রাটা শুরু করলাম। এখন মন্ত্রণালয়ের বাইরে থেকেও অনেক ভিজিটাররা আসে, তাদের ক্ষেত্রেও আমরা আজকে গেট থেকে শুরু করেছি এবং তারা যদি কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে আসে আমরা বিকল্প একটা ব্যাগ দিয়ে দিচ্ছি। আজকে থেকে কিন্তু যাত্রাটা শুরু, এই নিষিদ্ধের যাত্রাটা শুরু। আমরা 31 ডিসেম্বর পর্যন্ত নিয়মিত মনিটর করব। রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনায় হতাহতদের জরুরি চিকিৎসায় হাসপাতালগুলোর দক্ষতা বাড়াতে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে, যা চলবে 5 দিন ধরে। কর্মশালাটির পরিকল্পনা করেছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপেন্স, বাস্তবায়ন করছে রাসায়নিক অস্ত্র কনভেনশন বাংলাদেশ। এতে বাংলাদেশ সহ এশিয়ার 10টি দেশের 18 প্রশিক্ষণার্থী এবং 6 জন দেশি বিদেশি প্রশিক্ষক অংশ নিচ্ছেন। সম্মিলিত সামরিক হাসপাতাল সহ সারা দেশের হাসপাতালগুলোতে কর্মশালার ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মোহাম্মদ রশিদুন নবী। Total 16 participants from different friendly countries and from Bangladesh are present today to attend this training program. As I have learned, the training will focus on hospital emergency planning for chemical disasters, victim decontamination procedures, and clinical management of patients. It will also include the preventive measures for secondary contaminations of the personnel engaged in the treatment. এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম বেগবান করতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এনবিআর। জানানো হয়, মাঠ পর্যায়ের প্রতিটি কর অঞ্চলে সক্রিয় ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি কর অঞ্চল নিজস্ব ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হবে। ইসলামী ব্যাংকে এসালমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম সহ কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, পচিয়া বাহিনী ও এসালমের অবৈধ দখলদাররা দেশব্যাপী অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে ও দখলদার মুক্ত ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। 8 দিন পর অবশেষে খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে আজ সকাল 6টা থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। ফলে স্বাভাবিক হচ্ছে জনজীবন, চলাচল করছে সব ধরনের যানবাহন, খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে শনিবার পুরোপুরি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। তিস্তা মহাপরিকল্পনা কর্মসূচির অংশ হিসেবে তিস্তা অববাহিকার 5 জেলায় পদযাত্রা ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রোববার দুপুরে রংপুর নগরীর ক্যাপ্টেন মোড় থেকে একটি পদযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক রবিউল ফয়সালকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগে নভেম্বরের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হোক। পরে নির্বাচিত সরকারে যারা আসবে তারা এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে
এই সরকার বাধ্য হবে তিস্তা মহাকামলের কাজ শুরু করার জন্য। যতক্ষণ না তিস্তা রক্ষা প্রকল্প গ্রহণ করা হবে না ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিস্তা এই রংপুর অঞ্চলের জনগণের বাঁচা মরার লড়াই, এই লড়াইয়ে আমরা পিছপা হব না। আজকে 5 জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারপর আগামী 9 তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে। 16 তারিখে তিস্তার অববাহিকা 130 কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে চলছে রমরমা প্যাথোলজি বাণিজ্য। কম টাকায় দ্রুত এবং ভালো চিকিৎসা সেবা দেওয়ার নামে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিচ্ছে দালাল চক্র। পরে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হয় কয়েক গুণ বেশি টাকা। অভিযোগ রয়েছে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরাও কমিশন সিন্ডিকেটে জড়িয়ে পড়েছেন। মাকসুদ রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, আর হাসপাতালের ভিতরেই গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট। প্রলোভন দেখিয়ে প্রতিদিন শত শত রোগীকে ভাগিয়ে নেওয়া হচ্ছে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে পরীক্ষা নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। সম্প্রতি দালাল চক্রের ফাঁদে পড়া এক নারী রোগীকে নিয়ে নিউজ 24 এর অভিযানে মেলে চাঞ্চল্যকর তথ্য। সরকারি হাসপাতালে ইকো পরীক্ষা 1.5 মাসের বেশি সময় লাগবে জানিয়ে তাকে পাঠানো হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আমার এই 7 বছর ধরে আমার এই বুকে যন্ত্রণা, বুঝছেন, সেই জন্য আমি একটু দ্রুত করতে চাচ্ছি। এখন আমার দেরি হলে তো সমস্যা না, ওই সে 1.5 মাস পরে বেরোলে তো আমার যদি সমস্যা হয়। এই 1.5 মাসের গল্পটা কে বলেছে আপনার? ডাক্তারের সাথে যে থাকে না, ওই যে সেই ছেলেটা বলেছে। তবে ওই নারীকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকের সঙ্গে থাকা আউটসোর্সিং কর্মী অভিযোগ অস্বীকার করেন। না না, আমি তো পাঠাইনি। উনি বলছে স্যারকে বাইরে কোথায় পাওয়া যায়, কোথায় চেম্বার করে, সেই জন্য আমি ওটা বলেছি ওখানে বিকালে ওখানে থাকে, উনি পরবর্তীতে আসতে চাইলে আসতে পারে। উপস্থিত ভুক্তভোগীদের অভিযোগ প্যাথোলজি বাণিজ্যের সাথে চিকিৎসক কর্মচারীরাও জড়িত, আর এসব কারণে রোগীদের ভোগান্তিতে পড়তে হয় অভিযোগ নাগরিক নেতাদের। প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের আমরা বেরোইলে ওনারা ওই কম্পাউন্ডার গুলো নিয়ে ওই দালালদের হাতে দিয়ে দেয়। টিকিটটা দেখে কাহে বুঝাই দেবেন, হে একটা মহিলার ধরাই দিয়েছে, মহিলা লইও পার গেছে, আমি কি করব? দালালে আপনারা 100 টাকার ভিতরে সব দেখায় দেবে, কমপ্লিট করে দেয়। এলো তাদের হিসেব, এবং এমনকি হাত ধরে টানাটানি শুধু বাকি থাকে। ওই জায়গাটায় গেলে মনে হয় যে একেবারে দালালের একটা অভয়ারণ্য, এবং সেই দালালির সাথে জড়িত শুধুমাত্র ওই দালাল প্রকৃতির যে মানুষগুলো, সেই মানুষগুলো না, একেবারে সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে ওইখানে যারা ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে তারা সবাই। সরকারি হাসপাতালে নানা সীমাবদ্ধতার কারণে পরীক্ষা নিরীক্ষায় বেশি সময় লাগে। দাবি এই বহির্বিভাগে দায়িত্বরত চিকিৎসকের। যে টেস্টগুলো এখানে হবে সেগুলো অবশ্যই সে এখান থেকে করবে, এবং রোগীকে এটা বলাও থাকে। ইকো কি হাসপাতালে হয়? কিন্তু সিরিয়াল থাকে, বা রোগীদেরকে আমরা বলে দেই যে আপনি সিসিউতে যাবেন, সিসিউ থেকে সিরিয়াল নিয়ে আসবেন, যদি অনেক সময় লাগে এটা আপনার ইচ্ছা। প্যাথোলজি বাণিজ্য নিয়ে খোদ হাসপাতাল পরিচালকই উদ্বিগ্ন। দিয়ে আমরা এগুলাকে কয়েকবার ধরপাকড় হয়েছে, তাদেরকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে হাজতবাস দেওয়া হয়েছে। ওই দিন শেষে 2, 4, 5 দিন 7 দিন পরে আবার একই রূপ নেয়। খুলনা সরকারি হাসপাতালে প্যাথোলজি বাণিজ্য বন্ধে কর্তৃপক্ষের সিসিটিভিতে নজরদারি ও জড়িত চিকিৎসক কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8000 মিটার উঁচু মানাসলু পর্বত শিখরে আরোহণ করলেন চট্টগ্রামের বাবর আলী। এটি বাবরের 4র্থ শৃঙ্গে ওঠার সফলতা। বাবর ছাড়াও একই দিনে মানাসলু পর্বতে আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানফির আহমেদ। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। পৃথিবীতে 8000 মিটারের অধিক উচ্চতার পর্বত আছে 14টি। ওই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় 1/3, ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। তবে বাংলাদেশের পতাকা হাতে কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8000 শিখর আরোহণ করে ইতিহাস গড়লেন চট্টগ্রামের বাবর আলী। সম্প্রতি পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গে চূড়ায় পৌঁছার পর চট্টগ্রাম এসে সাংবাদিকদের সফলতার গল্প শোনান বাবর। আমি এবার অক্সিজেন ছাড়া অ্যাটেম্প্ট করার জন্য যে স্পেসিফিক
হচ্ছে এক্সারসাইজগুলো করা দরকার সেদিকে আমি বেশি ঝুঁকেছিলাম, ব্রিদিং এক্সারসাইজ আর মূলত আমরা ক্রসফিট যেটা করে আমাদের দম বাড়ানোর জন্য, এন্ডুরেন্স বাড়ানোর জন্য, তো সেই দিকে বেশি ঝুঁকেছিলাম। তো সেই জিনিসগুলো আমি টানা করে গেছি এবং পরবর্তীতে অভিযানটা আমি বলবো আর ঠিকঠাকভাবে আমরা অ্যাক্লামাটাইজেশন, যেটা অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা, সেটা ঠিকঠাকভাবে করেছি বলে আসলে ফাইনালি আমি বলবো অক্সিজেন ছাড়া আমার কৃত্রিম অক্সিজেনের হেল্প ছাড়া আমার ক্লাইমটা হয়েছে। এটি বাবরের চতুর্থ 8000 সিংহে সফলতা। তার চেষ্টা এই ধারা অব্যাহত রাখার। আগামীতে চেষ্টা হলো যে বলছিলাম যে 14টা 8000 মিটার পর্বত আছে, আমি মাত্র 4টা ক্লাইম করেছি, বাকি 10টা পর্বত আমি ধীরে ধীরে ক্লাইম করার চেষ্টা। এইদিকে বাবর ছাড়াও একই দিনে পর্বতের আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানবীর আহমেদ। এটি তানবীরের প্রথম অভিযান। ভার্টিক্যাল ডুইউ শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতরোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। আমার মনে হয় আমরা প্ল্যানও খুব ভালো ছিল যে আমি আমার ডাবলাম এর মাঝখানে আমার হয়ে গেছে, সো আমার ওই কনফিডেন্সটা চলে আসছে যে ঠিক আছে আই ক্যান ডিল টু ইট। এখন শুধুমাত্র অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা এইটার সাথে ডিল করতে পারলে হয়তো আমি একটা 8000 মিটার ক্লাইম্ব করতে পারবো। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে 2 পর্বতারোহী ছাড়াও পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন। বাবর এর আগে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, লুটসে ও অন্নপূর্ণা পর্বত আরোহণ করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিলাতি ধনেপাতার আবাদ করে ভাগ্য বদলাচ্ছে নরসিংদীর কৃষকদের। আকার, স্বাদ ও গন্ধে অতুলনীয় হওয়ায় এখানে উৎপাদিত মশলা জাতীয় এই উদ্ভিদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কম খরচে লাভ বেশি হওয়ায় খুশি কৃষকরাও। বর্তমানে একদিনে 1 হাটেই বিক্রি হয় 10 থেকে 12 লাখ টাকা। নরসিংদী থেকে হৃদয় খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুরের জয়নগর ইউনিয়নের জজ মিয়া 10 শতক জমিতে আবাদ করেছেন বিলাতি ধনেপাতা। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকরা এই ফসলের চাষ করে এখন স্বাবলম্বী। ভালো ফল পাইছি, বাজার নিবে 160 70 80 টাকা দিয়ে যায়, এটা বেচে আমরা সংসার চলে। প্রতি কেজি বিলাতি ধনেপাতা আকার ভেদে বিক্রি হয় 150 থেকে 180 টাকায়। এই ফসল ঘিরে বেলাব উপজেলার বটেশ্বরে গড়ে উঠেছে বাজার। এই বাজারকে বাংলাদেশের সবচেয়ে বড় বিলাতি ধনেপাতার হাট বলা হয়। শুধু এক হাটে বেচা কেনা হয় 10 থেকে 12 লক্ষ টাকার বিলাতি ধনেপাতা। প্রতিদিন প্রায় এখানে 10 থেকে 15 লক্ষ টাকার পাতা বিক্রি হয়। তো সবাই বেচা কিনে করে শান্তি পায়, কোনো খাজনা নাই, কিচ্ছু নাই। ব্যাপারীরা মাল কিনে খুব শান্তি পায়। অভিজ্ঞতা থেকে আইছি পাতার লাগি, প্রতিদিন পাতার লাগে আমি আসি পিক আপ লইয়া। 150 টাকা, 60 টাকা, 70 টাকা ডেলি। এই আজকে 4 মাস ধরে 5 মাস ধরে কিনতেছি, হাজার হাজার টাকার বিক্রি হইতেছে। আমি পাতা কিনি প্রায় 10 লক্ষ টাকা। বিলাতি ধনেপাতার আবাদ বাড়াতে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেও আমরা কিন্তু কৃষকদের আসলে পরামর্শ দিয়ে থাকি, যেটা হলো যাতে উৎপাদন করে এবং অল্প জায়গাতে এটা খুব সুন্দর আপনার করা যায়, লাভজনক একটা ফসল হিসেবে হয় এটা। অনাবাদি জমি ও ফল বাগানেও এই ফসল ভালো জন্মায়। একসময় এই ফসলের চাহিদা না থাকলেও সময়ের ব্যবধানে বেড়েছে বিলাতি ধনেপাতার কদর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ার বাজারে শাকসবজির দাম বাড়ছেই বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ, জানাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বাড়তি। আর বড় ব্যবসায়ীদের দাবি বাজারে কোনো সিন্ডিকেট নেই, চলছে নিয়মিত নজরদারি। আব্দুল সালাম বাবুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলায় বছরে সবজির উৎপাদন হয় 4.25 লাখ টনের বেশি। এখান থেকে সবজি পৌঁছায় দেশের অনেক জেলা, কিন্তু এখানকার স্থানীয়দেরও পড়তে হয় চড়া দামের কবলে। গত কয়েকদিনের মধ্যে জেলার বাজারগুলোতে প্রায় সব সবজির কেজিতেই বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। মাসের হিসাব কষতে পড়তে হচ্ছে হিমশিম দশায়। আলু, কচু ও পেঁপে ছাড়া সব সবজির কেজি 50 টাকার উপরে, কাঁচামরিচ 300 টাকার আশেপাশে। সবগুলো 80 টাকার উপরে, সবজি 80 টাকার উপরে কিনে খাওয়াতে খুব কঠিন ব্যাপার। সাধারণ ক্রেতা একটু ক্ষতিগ্রস্ত, একটু জিনিসের দাম ঊর্ধ্বগতি। এটা যদি সীমিতের মধ্যে থাকতো তাহলে সবার জন্য একটু ভালো হতো। আমাদের যে ইনকাম দিয়ে তো আমরা চলতে পারতেছি না। বিক্রেতারা বলছেন এবার বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, তাই বাজারে সরবরাহ কম। বাজারের চাহিদার চেয়ে এখন অনেক কম, আপনার আমদানি কম, আর বাজারে 1 মণ মালের উপরে 10-20টা কাস্টমার যায়। ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা, মানে মালের সরবরাহ কম। গাছের জোয়ার বেশি যদি আসে তাহলে আপনার মাল আমদানি বেশি হবে। আমরা সবসময় বাজার মনিটরিং করছি, কোনো অসৎ ব্যবসায়ী যেন বাজার কৃত্রিম সংকট বা
অতি মুনাফার জন্য দাম বেশি নেবে, সেটা আমরা কোনো রকম হতে দেবো না। এবং আমরা সবসময় মনে রাখতেছি যেন বাজার স্থিতিশীল থাকে, মানুষের ক্রয় ক্ষমতা থাকে। বাজারে সরবরাহ বাড়লে কমে যাবে সবজির দাম মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একেবারে আন্তর্জাতিক সংবাদ। আজ নয়, গাজায় পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। কোথায় বা কখন আটকানো হতে পারে তা আগে ভাগে বলা কঠিন বলেও জানিয়েছেন তিনি। এদিকে গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। 137 জনকে মুক্তি দিলেও বাকিদের উপর চলছে নির্যাতন। বিশেষ করে গ্রেটা থুনবার্গের সাথে করা হচ্ছে দুর্ব্যবহার, এমনটাই অভিযোগ উঠেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কারো হাতে মুক্তির টিকিট আর বাকিদের এখনো অবস্থান নেগেভ মরুভূমির কুখ্যাত কারাগারে। 137 জন মুক্তি পেয়ে তুরস্কে ফিরলেও বাকি 350-র বেশি কর্মীর উপর চলছে নির্যাতন। মুক্তি পাওয়া কর্মীরা অভিযোগ করেছেন তাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি, যা অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে। তাকে ছারপোকা ভর্তি অস্বাস্থ্যকর সেলে রাখা এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগ করেছেন তার আইনজীবী। অন্যদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কনসায়েন্স জাহাজে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম নিরাপদে গাজার পথে রয়েছেন। নিজের ফেসবুক পেজ থেকে তিনি জানিয়েছেন তাদের যাত্রা অব্যাহত রয়েছে। তার নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক সহ পশ্চিমা দেশগুলোতে চলছে তীব্র প্রতিবাদ। আটক বাকি কর্মীদের নিঃশর্ত ও দ্রুত মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিবির আমিন, নিউজ 24। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস নীতিগতভাবে সাড়া দিলেও থামেনি বোমাবর্ষণ। 24 ঘন্টায় 93টি হামলায় প্রাণ হারিয়েছেন আরও 70 ফিলিস্তিনি। এদিকে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তেল আবিবে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আর ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানেও কান দেয়নি ইসরায়েল। 24 ঘন্টায় গাজায় অন্তত 93টি বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তবে এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। এদিকে এই অগ্রগতির উপর ভিত্তি করে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির ব্যাপারে আশাবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে এবং গাজাকে সামরিক মুক্ত করা হবে, হয় সহজ পথে নয়তো কঠিন পথে, কিন্তু তা অর্জন করা হবেই। জিম্মি ও বন্দি বিনিময়ের শর্ত চূড়ান্ত করতে এরই মধ্যে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। এদিকে সরকারের উপর চাপ বাড়াতে তেল আবিবে বিক্ষোভ করছে হাজারো ইসরায়েলি। তাদের দাবি অবিলম্বে চুক্তি সই করে জিম্মিদের ফিরিয়ে আনা হোক। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্পেনের মাদ্রিদ, পর্তুগালের লিসবন এবং আয়ারল্যান্ডের ডাবলিনের রাজপথেও নেমেছে হাজারো মানুষ। তাদের স্লোগানে ছিল গাজায় চলমান অভিযান বন্ধের জোরালো দাবি। নিবির আমিন, নিউজ 24। কারণ এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে